হ্যালো এভরিওয়ান, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলকেই আমার বাংলা ক্লাসে স্বাগতম। আশাবাদী তোমরা সকলেই ভালো আছো। আজকে বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে তোমাদের সামনে কথা বলবো, সেটা হচ্ছে উপসর্গ। বিশেষ করে 2024 সালে যে সকল শিক্ষার্থীরা আছো, তোমাদের সামনে যে পরীক্ষা আছে, পাবলিক পরীক্ষা, সেটা আগামী 30শে জুন থেকে শুরু হবে। সেই পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্রে তুমি কিভাবে ভালো করবা, অনেকগুলো টপিক্সের মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক্স, সেটা হচ্ছে উপসর্গ। সেটা নিয়ে আমরা কথা বলবো। উপসর্গ থেকে কি ধরনের প্রশ্ন আসে, কিভাবে আসে, আর কিভাবে সেটাকে তুমি অ্যান্সার করবা, সবগুলো বিষয় নিয়ে আমরা কথা বলবো। এর সঙ্গে যারা অ্যাডমিশন শিক্ষার্থী আছো এবং এসএসসি ক্যান্ডিডেট, তাদের জন্য আজকের ক্লাসটা অনেকটাই হেল্পফুল হবে আশাবাদী। তাহলে আমরা প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, আমি এখানে প্রথমে লিখেছি উপসর্গ, অর্থাৎ উপসর্গ থেকে কি কি ধরনের প্রশ্ন আসে। আমি কয়েকটা কোশ্চেন এখানে লিখেছি যেগুলো বিভিন্ন সালে বোর্ড পরীক্ষায় এসেছে। প্রথম প্রশ্ন হচ্ছে, উপসর্গ কাকে বলে, কত প্রকার এবং কি কি, বাংলা উপসর্গ কতটি তা লেখো, বিদেশি উপসর্গগুলো লেখো, সংস্কৃত অথবা তৎসম উপসর্গ কতটি তা লেখো। এর মধ্যে 5 নম্বর যে প্রশ্নটা আমি লিখেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই কোশ্চেনটা প্রত্যেকটা এক্সামেই মোটামুটি এসে থাকে। আমি লিখেছি উপসর্গের অর্থবাচকতা আছে, অর্থাৎ উপসর্গের অর্থবাচকতা, উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, তা আলোচনা করো। এই বিভিন্ন বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ কথা বলবো। প্রথমেই আমি এগুলো একটু মিশিয়ে দিচ্ছি। প্রথমে আমরা একটু কথা বলবো উপসর্গ নিয়ে। উপসর্গটা আসলে কি, আমাদেরকে এটা একটু জানতে হবে। উপশব্দের অর্থ হচ্ছে উপ, আর স্বর্গ শব্দের অর্থ হচ্ছে সৃষ্টি, অর্থাৎ উপসৃষ্টি। অর্থাৎ উপসর্গ সব সময় শব্দের পূর্বে বসে। আমরা এটা সবসময় মনে রাখবো যে উপসর্গ কোথায় বসে, উপসর্গ শব্দের শুরুতেই বসবে। অর্থাৎ আমরা যদি প্রথমে উপসর্গের সংজ্ঞা লিখি, যে উপসর্গ উপ যোগ স্বর্গ সমান সমান উপসর্গ, অর্থাৎ এর অর্থ উপসৃষ্টি, হচ্ছে উপসৃষ্টি। অর্থাৎ একটা জিনিস কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, উপসর্গ শব্দটাই কিন্তু অর্থাৎ এটা কিন্তু একটা উপসর্গ। উপসর্গ শব্দটি কিন্তু উপসর্গ দিয়েই তৈরি হয়েছে। আমরা এগুলো বিস্তারিত আলোচনা আস্তে আস্তে করব। প্রথমে আমরা এটা একটু দেখলাম, তারপরে আমরা যদি একটু দেখি, উপসর্গ অর্থ হচ্ছে উপসৃষ্টি। আমরা এটা লিখে ফেললাম, যে অব্যয় শব্দের পূর্বে যুক্ত হয়। আমরা একটু সংজ্ঞাটা লিখে ফেলি। আমরা সংজ্ঞাটা লিখে ফেললাম। এখন আমি যদি একটু কথা বলি, যে অব্যয় বা যে সকল অব্যয় শব্দের পূর্বে যুক্ত হয়ে, প্রথমে আমি এখানে লিখেছি শব্দের পূর্বে, অর্থাৎ আমাদেরকে প্রথমে মনে রাখতে হবে উপসর্গ সবসময় শব্দের পূর্বে বসে, আর অনুসর্গ সবসময় শব্দের পরে বসে। আমরা যদি একটু মনে রাখতে পারি তাহলে আমাদের খুবই সুবিধা হবে। যে অব্যয় শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে বা অর্থ পরিবর্তন করে তাকে উপসর্গ বলে। যেমন আমরা যদি এখানে লিখি, যেমন আমি এখানে লিখলাম হার, একটা শব্দ লিখলাম হার, এটা একটা হার। এখন এর সামনে দিয়ে দিলাম আ, সমান সমান হয়ে গেল আহার, সমান সমান হয়ে গেল হার। এটা আমাদের শব্দ, মূল শব্দ হচ্ছে হার, তার সামনে যখন আমি দিয়ে দিলাম আ, তার মানে আ একটা উপসর্গ, সমান সমান হয়ে গেল আহার, যার অর্থ হচ্ছে খাওয়া। এবার আমরা সেম আবার হার শব্দটা রাখলাম, দিয়ে এবার আমি দিলাম পরি, পরি যোগ হার সমান সমান পরিহার। দেখেন অর্থ কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তোমরা এটা দেখতে পাচ্ছ, অর্থ কিন্তু চেঞ্জ হয়েছে। পরিহার, পরিহার মানে হচ্ছে ত্যাগ করা, ত্যাগ করা। অর্থাৎ আমরা এখন যারা এসএসসি ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে এই ধরনের প্রশ্নটা আসে, সেটা হচ্ছে যে যদি বলে যে পরিহার, আসবে এরকম, যারা এমসিকিউ, যারা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন ক্যান্ডিডেট আছে, এমসিকিউর জন্য এইভাবে প্রশ্নটা এসে থাকে। সেটা হচ্ছে যে পরিহার, পরিহার শব্দের উপসর্গ কোনটি। আমি এক কথাই বলে দিয়েছি যে পরিহার, শুধু পরিহার না, আমি উপসর্গ চিনব হচ্ছে শব্দের পূর্বে, অর্থাৎ পরিহার একটা শব্দ, এর পূর্বে হচ্ছে, সরি একটু ভুল হয়ে গেছে, এখানে পরিহার হবে, পরিহার। হ্যাঁ, এই পরিটা হচ্ছে আমাদের উপসর্গ।
অর্থাৎ শব্দের পূর্বে উপসর্গ। আমি যদি আহার বলি তাহলে এখানে উপসর্গ কোনটি? আ, কারণ আটা প্রথমেই যুক্ত হয়েছে। এরকম করে আমরা উপসর্গ দেখতে পাবো। আরেকটা যদি আমরা দেই, একটাখানে দিলাম, একটা দিলাম হচ্ছে গতি, দিয়ে দিলাম এখানে দিলাম প্রো, সমান সমান হচ্ছে প্রগতি, সমান সমান হচ্ছে প্রগতি। অর্থাৎ গতি মানে কিন্তু একটা যে কোনো দিক, আর প্রগতি মানে হচ্ছে সামনের দিক বা উন্নতি, এটা আমরা বলতে পারি। অর্থাৎ অর্থটাকেও চেঞ্জ করতেছে আর কি, প্রগতি। এরকম করে আমরা এটা দেখতে পাবো। তাহলে আমরা যতটুকু আলোচনা করলাম সেই জায়গা থেকে আমরা কি পেলাম? প্রথম হচ্ছে যে উপসর্গ শব্দের অর্থ হচ্ছে উপসৃষ্টি, আর এটার সংজ্ঞা যদি আমরা বলি যে অব্যয় শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে বা অর্থ পরিবর্তন করে তাকেই উপসর্গ বলে। যে সকল আমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আসো, তারা কিন্তু শুরুতেই যদি বলে যে উপসর্গ কাকে বলে, কত প্রকার, কি কি, কোশ্চেনটা আসে, এই প্রশ্নটা যদি আসে তাহলে প্রথমেই তাকে কি করতে হবে? সুন্দর করে সংজ্ঞাটা লিখতে হবে, তারপর একটা সুন্দর করে একটা আমরা এক্সাম্পল বা উদাহরণ দিয়ে দেব। তাহলে আমাদের জন্য খুবই সুন্দর হবে, খুবই গোছালো হবে। যিনি খাতা দেখবেন তিনি আপনার উপরে খুবই সন্তুষ্ট হবেন। আচ্ছা, এরপরে চলে আসবো হচ্ছে প্রকারভেদ। আমরা একটু প্রকারভেদ নিয়ে আলোচনা করি। উপসর্গ আসলে কত প্রকার এবং কি কি, এই প্রশ্নটাও আসে। যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে আসো, তোমাদের এই প্রশ্নটা আসবে যে উপসর্গ কত প্রকার এবং কি কি, বিস্তারিত আলোচনা করো। তখন তুমি এখানে লিখবে যে প্রকারভেদ, প্রকারভেদ, প্রকারভেদ। উপসর্গ তিন প্রকার, উপসর্গ তিন প্রকার, যথা, এভাবে সুন্দর করে লিখে দিতে হবে। যথা, এক নম্বরে হচ্ছে যে খাঁটি বাংলা উপসর্গ, খাঁটি বাংলা যেখানে কোনো ভেজাল নেই, খাঁটি বাংলা উপসর্গ, উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ। দুই নম্বরে আমরা লিখব সংস্কৃত, সংস্কৃত অথবা তৎসম, অর্থাৎ সংস্কৃতের অপর নাম কিন্তু তৎসম, তৎসম উপসর্গ। আর তিন নম্বরে থাকবে হলো বিদেশি উপসর্গ, বিদেশি উপসর্গ। এইটা হচ্ছে আমাদের উপসর্গের প্রকারভেদ। তাহলে আমরা প্রথমে এখানে কি শিখলাম? উপসর্গ সংজ্ঞা লিখে ফেললাম, তারপর হচ্ছে প্রকারভেদ, উপসর্গ তিন প্রকার, খাঁটি বাংলা উপসর্গ। তোমরা যদি খাঁটি শব্দটা না লিখে লিখো যে বাংলা উপসর্গ, তাতেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। খাঁটি বাংলা কেন লিখলাম? এটা আসলে এখানে বাংলা থেকে এগুলো মানে টোটালি এগুলো বাংলা উপসর্গ, এই জন্য একটা খাঁটি পিওর, কোনো ঝামেলা নেই। এই জন্য তোমরা এটাও লিখতে পারো, ওকে ফাইন। আর দুই নম্বর লিখলাম সংস্কৃত বা তৎসম। আমরা জানি তৎসম শব্দের অর্থ কি? তৎ মানে তার, সম মানে হচ্ছে সমান, তৎসম শব্দের অর্থ হচ্ছে তার সমান। তাহলে তার সমান, এটাকে আমরা যদি প্রশ্ন করি, কার সমান? তৎসমের সমান, অর্থাৎ সংস্কৃতের সমান। তার মানে তৎসমের অপর নাম সংস্কৃত। কেন এই কথাটা লিখলাম? তার একটা কারণ হচ্ছে, দেখা যাচ্ছে যে তুমি পড়ে গেছো যে সংস্কৃত উপসর্গ, আমরা জানি সংস্কৃত উপসর্গ 20টি, এবং তুমি এটা পড়ে গেছো সংস্কৃত উপসর্গ 20টি, সংস্কৃত উপসর্গ 20টি পড়ে তুমি লিখতে গেছো। এখন তোমার পরীক্ষায় আসছে যে তৎসম উপসর্গ কতটি এবং কি কি, তুমি লেখো। এখন তোমার মাথা তো ঘুরে ঘুরে গেল, কারণ আমি পড়ে আসছি হচ্ছে সংস্কৃত, কিন্তু এখানে কোশ্চেনে দিয়ে দিচ্ছে হচ্ছে তৎসম। না, আমি এটা মানি না বা আমি এটা পারবো না। এই জন্য যাহাই তৎসম তাহাই সংস্কৃত, এই জন্য আমি কথা দুটাই এখানে লিখে দিয়েছি। যাই হোক, খাঁটি বাংলা উপসর্গ, সংস্কৃত বা তৎসম উপসর্গ, আর একটা হচ্ছে বিদেশি উপসর্গ। এটা হচ্ছে আমাদের প্রকারভেদ। তাহলে আমরা একটা একটা করে আলোচনা ইনশাল্লাহ শুরু করি। তাহলে আমরা একটু করে আলোচনা করব। প্রথমে আমরা পড়বো হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। তোমরা যারা আমার ক্লাস দেখতেছো তাদেরকে আমি আবারও স্বাগতম জানাচ্ছি। ইনশাল্লাহ ক্লাসটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের খুবই ভালো লাগবে, এবং বাংলার জন্য এই টপিক্সটার উপরে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আর বিশেষ করে আমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ টপিক্স আমি ধারাবাহিকভাবে আলোচনা করব, তোমরা আমাদের সঙ্গে সব সময় থাকবা, এই আশাবাদ ব্যক্ত করি। তাহলে আমরা এখন হচ্ছে যে আলোচনা করব, আমরা হচ্ছে প্রথমেই আমরা যদি একটু আলোচনা করি যে খাঁটি বাংলা উপসর্গগুলো নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে হচ্ছে যে খাঁটি বাংলা উপসর্গ। প্রথমে লিখলাম, আমরা একটা আলোচনা করলাম যে বাংলা উপসর্গ।
বাংলা উপসর্গ। আচ্ছা, বাংলা উপসর্গ আমরা লিখলাম, বাংলা উপসর্গ আসলে 21টি। বাংলা উপসর্গ 21টি। আমরা যদি আগে লিখে ফেলি উপসর্গগুলো, একটা হচ্ছে অ, অঘা, অজ, অনা, আর, আন, আপ, ইতি। অ, অঘা, অজ, অনা, আর, আপ, আন, ইতি। অ, অঘা, অজ, অনা, আর, আন, আপ, ইতি। উন, কদ, উন, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, সা, স, সু, হা, আ। আচ্ছা, এটা হচ্ছে আমরা এখানে কটা লিখলাম, আমরা একটু হিসেব করে দেখি দেখি ঠিক আছে কিনা। তোমরা যারা ক্লাস দেখতেছো, তোমাদের তো আপাতত ক্লাস দেখা, একটু দেখে গুনে দেখি ঠিক আছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। এই আমরা লিখে ফেললাম, বাংলা উপসর্গ হচ্ছে 21টি। তোমরা যারা আসো, তোমাদের জন্য একটা টেকনিক আছে, এটা কিভাবে তুমি মনে রাখবা। আমি সুন্দর একটা ছন্দ এখন লেখাবো। তার আগে যারা মনে করবে যে না ভাইয়া আমি আসলে ছন্দ টন্দ বিশ্বাসী না, আমি খুবই মেধাবী মানুষ, আমি মুখস্থ করে ফেলবো, তাদের জন্য এইরকম করে আমি যেভাবে সাজিয়ে দিয়েছি এইভাবেই মুখস্থ করবা, এনাফ, আর দরকার নেই। কিভাবে দেখো, অ, অঘা, অজ, অনা, আর, আন, আব, ইতি, উন, কত, কুনি, পাতি, বি, ভর, রাম, সা, স, সু, হা, আ। এই 21টা আমাদের হয়ে গেল। এই যে অ, অঘা আমি লিখছি, অ, অঘা, অজ, অনা, আর, আন, আব, ইতি, উন, কত, কুনি, পাতি, বি, ভর, রাম, সরি রামের এখানে ফোঁটাটা নাই। আমি আসলে বড় বড়ই একটা জিনিস সব সময় বলে থাকি ক্লাসে, আমার কিন্তু একটু মিস্টেক হয়ে যায় এই র বিন্দু ফোঁটা দিতে, ড বিন্দু ফোঁটা দিতে, বা যে ফোঁটাগুলো আছে, যে বিন্দুগুলো আছে আর কি, গুলো দিতে ভুলে যাই। তার একটা কারণ হচ্ছে যে এই ফোঁটা দিতে ভুলে যাওয়ার একটা কারণ হচ্ছে যে আমি আমার লাইফে কখনো কারো জন্য ফোঁটা কিনি নেই, এই জন্য আমার এটা ভুল হয়ে যায় আর কি। আচ্ছা, তারপরে আমরা একটু দেখলাম এটা। এখন আমি যদি একটু দেখি, আমি এখানে একটা এটা একটা চিঠি লিখবো, এটা একটা চিঠি লিখবো, চিঠি লিখলেই তোমরা এটা বুঝতে পারবা। সেটা হচ্ছে যে ঠিক আছে না, আমি একটু এই সাইডে লিখতে চাচ্ছি চিঠিটা, হ্যাঁ চিঠিটা এই সাইডে লিখলেই আমরা মোটামুটি একটা আমরা যে চিঠি, আমি আগে লিখে নেই তারপরে তোমাদেরকে এটা বোঝাবো কিভাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি একটা এখানে একটা ছন্দ, ছন্দ না আসলে এটা একটা চিঠি লিখেছি। আমরা সাধারণত যেভাবে চিঠি লিখি সেই চিঠি একটা আমি এখানে লিখেছি। আমি এখানে লিখেছি, এটা হচ্ছে যে আসলে একটা মনে রাখার একটা টেকনিক আর কি। এটা আসলে তোমরা কিভাবে মনে রাখবা এই 21টা উপসর্গ, সেটা আমি এখানে লিখেছি। আমরা যদি প্রথমেই দেখি, এখানে দেখো সুহাস, আমি একজনের নাম দিয়েছি সুহাস, যার কাছে গ্রামের এক ছেলে তার বন্ধু, মনে করো বন্ধু, সে চিঠি লিখতেছে। আমরা সাধারণত খুব একটা বিষয় দেখতে পাই যে যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে, তারা ম্যাক্সিমামই হচ্ছে গ্রামের ছেলেফেলে। আর আমাদের গ্রামে একটা খুব একটা বিষয় কথিত আছে যে গ্রামের একটা গরিব ছেলে বা কৃষকের ছেলে যদি ভালো কিছু করে, তখন আশেপাশের লোকজন একটু আর চোখে তাকায় যে না ও, ওকে দিয়ে হবে না, মানে এরকম একটা অবস্থা। তো এরকম একজন ছেলে, তার নাম দিয়েছি আমি সুহাস, এটা আমি নিজে তৈরি করেছি, তার নাম দিয়েছি সুহাস। এগুলো অবশ্য অনেক টেকনিক আছে, অনেক আরো অনেক ভিডিওতে দেখা যায়। যাই তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা মুখস্থ করবে। আমারটাও যদি খুব ইজি মনে হয় তুমি আমারটাও গ্রহণ করতে পারো। তো আমি সেই ছেলের নাম দিয়েছি সুহাস, তার নাম দিয়েছি সুহাস। সে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। তো আমাদের গ্রামে একটা জিনিস দেখা, যে একটা জিনিস বলে থাকে আর কি, আমি ছোট্ট করে একটু গল্প বলি, যে কোনো ছেলে যদি পরীক্ষা ভালো রেজাল্ট করে, তখন গ্রামের যারা থাকে আর কি, যারা সব সময় নিজের কোনো কাজ কাম নাই, সব সময় অন্যের মানে সমালোচনা করে, তখন তো বলে যে অমুকের ছেলে পরীক্ষা প্লাস পেয়েছে, কি হয়েছে, ভালো রেজাল্ট করছে, কি হয়েছে, ও তো চাকরি পাবে না। সেই ছেলেটা যখন চাকরি পায়, তখন ওই লোকগুলো আবার বলে চাকরি পাবে, চাকরি পাইছে তো কি হয়েছে, ও তো বেতন পাবে না। যখন দেখছে ছেলেটা বেতনও পেয়েছে, তখন বলতেছে যে বেতন পাইছে তাতে কি হয়েছে, ও ভালো জায়গায় বিয়ে করতে পারবে না। মানে একটা না একটা কজ তারা বের করবেই। এই জন্য এইরকম একটা জায়গা থেকে একজন একটা চিঠি লিখছে, আমি সেভাবে এটা বানিয়েছি যে সুহাস আদর নিবি, অর্থাৎ সুহাসকে বলতেছে আমরা চিঠি শুরুতে যে ভালোবাসা থাকে সেটা নিবি, তুই অজপাড়ার
ভরসা বলে, অর্থাৎ ওই সুভাষ একদম গ্রাম থেকে উঠে আসছে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনা করার জন্য এবং বিশ্ববিদ্যালয়ে সে চান্স পেয়েছে। এই জন্য হচ্ছে বলছে ভরসা বলে। অনেকে অনাচার, অনাচার মানে ওই অনেকে মানে কি, ওই যে যারা মানুষের ভালো দেখতে পারে না তারা বলে থাকে। অনেকে অনাচার, কুকথা ও আর চোখে দেখে, মানে তোর এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা অনেকে ভালো চোখে দেখে না। আবডালের 29টি পাতিলেবু ও কদবেল আনবি। তুই যে বিশ্ববিদ্যালয়ে পড়িস সেই বিশ্ববিদ্যালয়ে শুনেছি অনেকগুলো পাতিলেবু, অনেকগুলো মানে অনেক লেবু আছে এবং কদবেল আছে, সেগুলো তুই আসার সময় আনবি। ইতি তোর বন্ধু অঘা রাম, অর্থাৎ যে লিখছে তার নাম অঘারাম আর যার কাছে পাঠিয়েছে তার নাম হচ্ছে সুহাস। দেখো এখন এখানে আমরা উপসর্গগুলো পেয়ে যাচ্ছি। দেখো সু একটা উপসর্গ, হা একটা উপসর্গ, স একটা উপসর্গ, এখানে 3টে উপসর্গ আছে। আ একটা উপসর্গ, নি একটা উপসর্গ, বি একটা উপসর্গ, অজ একটা উপসর্গ, কু একটা সরি এখানে আরেকটা আছে ভর একটা উপসর্গ, সা একটা উপসর্গ, এই অ একটা উপসর্গ, অনা একটা উপসর্গ, কু একটা উপসর্গ, আর একটা উপসর্গ, তারপর হচ্ছে আব একটা উপসর্গ, উন একটা উপসর্গ, পাতি একটা উপসর্গ, আর ইতি একটা উপসর্গ, অঘা একটা উপসর্গ, রাম একটা উপসর্গ। এখানে 21টা উপসর্গ হয়ে গেছে। অর্থাৎ তুমি দুইভাবেই, আমি এখানে দুইটাই দিয়ে দিছি। তুমি যদি চাও ডিরেক্ট এটা মুখস্থ করে ফেলবা, ওকে ফাইন। আবার যদি বলবে না আমার এই ছন্দটা বা এই চিঠিটা ভালো লাগছে, আর চিঠি পেতে আমরা খুব ভালোবাসি, চিঠি দিতেও খুব ভালোবাসি। একসময় তো চিঠি দিয়ে কত প্রেম, কত ভালোবাসা, কত কিছু তো হলো। এখন তো চিঠিটা উঠে গেছে। তো যারা চিঠি পেতে ভালোবাসো, চিঠি লিখতে ভালোবাসো, তাদের জন্য এই চিঠিটা অনেক সহায়ক হবে। আশাবাদী তাদের জন্য, মনে রাখবে আর কি। তো যাই হোক, আমরা বাংলা উপসর্গ শিখে ফেললাম 21টি। তা মোটামুটি বাংলা উপসর্গ হয়ে গেল। এখন আমরা শিখবো হচ্ছে তৎসম বা সংস্কৃত উপসর্গ। তৎসম বা সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টি। আচ্ছা, আমরা এখন লিখবো তৎসম অথবা সংস্কৃত। তৎসম বা সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টি। আমরা এটা এভাবে লিখে ফেললাম। আমরা যদি প্রথমে লিখি প্রো, আমি যেভাবে লিখতেছি ওইভাবে তোমরা লিখবা। সব মোটামুটি এভাবে মনে থাকবে। প্রো, পরা, পরি, পতি। প্রো, পরা, পরি, পতি, অপ, ওপি, উপ। অপ, ওপি, উপ। অপ, ওপি, উপ। তারপর হচ্ছে অধি, অভি, অতি, নীর, নীর। তারপর হচ্ছে উত, সম, দূর, অব, অনু। আরেকটা লিখে বলবো আমরা আ, সু, বি, নি। একটা হচ্ছে আশু, বি, নি। তাহলে আমরা একটু দেখি কয়টা হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16 আর 4 এই 20টা। এই 20টা উপসর্গ মোটামুটি আমরা লিখে ফেললাম। আমরা একটু আরেকবার পড়ি। প্রো আমি একটু মিলিয়ে দিয়েছি, একদম এভাবে মুখস্থ করলে হয়ে যাবে মোটামুটি। প্রো, পরা, পরি, পতি, অপ, অপি, উপ, অধি, অভি, অতি, নীর, উদ, সব, দূর, অপ, অনু, আ, সু, বি, নি। এই মোটামুটি আমাদের 20টা উপসর্গ হয়ে গেল। এটারও একটা ছন্দ আছে, চাইলে সেই ছন্দটাও লেখা যায়। আমার মনে হয় যে ছন্দটার কোনো প্রয়োজন নেই, এটা আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তারপরে যদি মনে হয় যে ছন্দটাও একটু লাগবে, তাহলে আমি ছন্দটাও এখানে লিখে দিচ্ছি, তোমরা তো দেখো ভালো হয়। অপি ও অনু অপরের প্রতি। আচ্ছা, আমি এখানে একটু লিখে দিয়েছি যে আসলে এটা আমরা এভাবে আমরা আসলে লিখতে পারি। সেটা হচ্ছে যে অপি ও অনু দুইজন আর কি অপরের প্রতি সম অধিকার সুপ্রতিষ্ঠায়, সুপ্রতিষ্ঠা মানে ভালো প্রতিষ্ঠায়, অতি উৎসাহ পরায়ণীর বিপরীতে দূর উপনিবেশে অবরোধ অভিযান আনিয়াছে। এটাও আমরা একটা বিকল্প হিসেবে নিলাম। তাহলে আমরা যদি এই ছন্দটা বা এই চিঠিটাও যদি মনে রাখি, তাহলে আমরা মোটামুটি এখানে আমরা দেখতে পাবো। তাহলে আমরা যদি এখানে কি কি উপসর্গ আছে, একটা অপি, একটা অনু, একটা অপ, একটা প্রতি, একটা হচ্ছে সম, একটা হচ্ছে অধি। এই যে অধি এখানে আছে, কিন্তু সবগুলো এখানে আছে, অধি, অভি, অতি, নি সব এখানে আছে। সু, তারপর হচ্ছে প্রতি, এই যে প্রতি, এই যে প্রতি এখানে আছে, প্রো, পরা, পরিপতি এখানে আছে। তারপর আমরা একটা দেখতে পারবো যে
তারপর হচ্ছে যে অতি, এই যে অতিটা এখানে আছে, এই যে অতি, এখানে সবগুলো এখানে দেয়া আছে আর কি, সবকিছু দেওয়া আছে। উত দেয়া আছে, পর দেয়া আছে, তারপর হচ্ছে দূর আছে, উপ আছে, তারপর হচ্ছে অব আছে, অভি আছে, এগুলো সবগুলো এখানে একদম আমরা মোটামুটি 20টি উপসর্গ আমরা এখানে দেখিয়ে দিয়ে পেলাম। হ্যাঁ, আমরা এটা একটা মোটামুটি হয়ে গেল। তারপর হচ্ছে যে এখন আমরা আলোচনা করব, তাহলে আমরা কি আলোচনা করলাম, উপসর্গ কাকে বলে, উপসর্গ কত প্রকার, উপসর্গ কি কি, এবং আমরা যদি আরেকটু দেখি সেটা হচ্ছে যে এটা পরা পরি প্রতি, এটা হবে আর কি, সরি, এটা একটু পরা পরি প্রতি, অপি উপ, অধি অভি অতি নির, উৎ সম দূর, অব অনু, আশু বিনি, এটা একটা বিষয় হয়ে গেল মোটামুটি। আমি একটা ছোট্ট করে একটা কথা বলে নেব এখানে, যে এখানে আরেকটা প্রশ্ন, যারা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন কিংবা এসএসসি ক্যান্ডিডেট আছে তাদের জন্য এখানে ছোট্ট করে একটা এমসিকিউ পরীক্ষায় আসে থাকে। তাহলে আমরা খাঁটি বাংলা উপসর্গ 21টি আর তৎসম বা সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টি আমরা শিখে ফেললাম। এই 20টি এভাবে মুখস্থ। আমার কাছে যদি মনে হয় যে তোমাদের যদি এটা যদি মনে খুব জটিল মনে হচ্ছে, তাহলে এটা দরকার নেই, এটা একটু আসলেই একটু কঠিন আর কি, দরকার নেই। এই 20টা আমি যেভাবে দিয়েছি এই 20টা এভাবে মুখস্থ করলেই ইনশাল্লাহ হয়ে যাবে। যাই হোক, গরমে সব কিছু অবস্থা খারাপ, ডাস্টার খুলে যাচ্ছে। আচ্ছা, এটা একটা জিনিস। এখন একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে 4টা উপসর্গ আছে যেটা বাংলা এবং তৎসম উভয় জায়গায় ব্যবহার হয়। প্রশ্ন আছে যে 4টা উপসর্গ আছে, প্রশ্ন আসে নিচের কোন উপসর্গটি বাংলা এবং তৎসম উভয় জায়গায় ব্যবহার হয়, বা নিচের কোন উপসর্গটি বাংলা এবং উপসর্গ লেখো, বা নিচের কোনটি, এরকম একটা প্রশ্ন আসে আর কি, এমসিকিউটা সাধারণত আসে। আমরা একটু সেটাও আমরা একটু দেখতে পাবো। এটা হচ্ছে যে একটা বাংলা, আমি লিখলাম তো এইভাবে, যে বাংলা প্লাস তৎসম, তৎসম বা সংস্কৃত আর কি, যেটা হলো আমরা লিখলাম বাংলা অথবা তৎসম। বাংলা এবং তৎসম এই দুইটাই ব্যবহার হয় সাধারণত কোন উপসর্গের মাধ্যমে, ঠিক আছে? এটা হলো মানে কোন 4টা উপসর্গ, একটা হচ্ছে আ, সু, একটা হচ্ছে বি, আর একটা হচ্ছে নি। এই 4টা উপসর্গ আছে। এই 4টা উপসর্গ হলো বাংলাতেও ব্যবহার হয়, বাংলাতেও আছে, তৎসমের মধ্যেও আছে 4টা উপসর্গ। তো এখন অনেকেই প্রশ্ন করে যে ভাইয়া আসলে তাহলে অনেক প্রশ্ন আসে নিচের কোনটি বাংলা উপসর্গ, নিচের কোনটি তৎসম উপসর্গ। তাহলে এটা যদি দুইটি অপশনে থাকে, বাংলাও যদি থাকে তৎসমও যদি থাকে, তখন আমি কিভাবে এটা অ্যান্সার করব? সেটা হচ্ছে যে উপসর্গটা যদি বাংলা শব্দের সঙ্গে থাকে তাহলে বাংলা উপসর্গ, উপসর্গটা যদি তৎসম উপসর্গের মধ্যে থাকে তাহলে সেটা তৎসম উপসর্গ। বাস, হয়ে গেল, আর কোনো সমস্যা নেই। এখন অনেক সময় আমরা বাংলা শব্দ আর সংস্কৃত শব্দ চিনতে খুবই কষ্ট হয়। সংস্কৃত শব্দ চেনার খুবই ইজি শব্দ হচ্ছে, শব্দগুলো খুবই আনকমন হবে আর কঠিন হবে। আচ্ছা, এটা অন্য একটা টপিক্সে আমি ইনশাল্লাহ এগুলো একটা আলোচনা করব। আমরা যখন শব্দের প্রকারভেদ আলোচনা করব তখন এটা আমি আরেকদিন দেখাই দেবো। আজকে আর দেখাতে পারছি না, সময় স্বল্পতার কারণে। এমনিতে ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে মনে হচ্ছে, অনেকে আবার বিরক্ত ফিল হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে মোটামুটি আমরা তৎসম এটা শিখবো। এখন আমরা শিখবো হচ্ছে বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গগুলো কি কি? বিদেশি উপসর্গ আমরা যদি প্রথমে লিখি বিদেশি, বিদেশি, বিদেশি উপসর্গ। এই যে বিদেশি উপসর্গগুলো আছে, এই বিদেশি উপসর্গগুলোর মধ্যে প্রথমে 1 নম্বরে আছে হলো আরবি উপসর্গ, আরবি। এই আরবিটা কি কি? আরবিটা যেমন একটা থাকে হচ্ছে এটা থাকলো হলো আম, তারপর হচ্ছে যে খাস, লা, বাজে, এটা একটা উপসর্গ। তারপর হলো গড়, গড় এরকম থাকে আর কি। হ্যাঁ, তাহলে এটা হলো আমরা যদি দেখি, এটা হলো আরবি উপসর্গ, হলো 5টি আর কি, সাধারণত 5টা আছে। একটা হচ্ছে আম, খাস, লা, বাজে, গড়। এখন এটা মুখস্থ করবে কিভাবে? অনেকে মুখস্থ করে আম 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 আম, খাস 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 খাস। না, এইভাবে মুখস্থ করার কোনো দরকার নেই। অনেক চেষ্টা করলেও এটা আসলে তাদের কাছে কেমন হবে, তুমি যখন বারাসায় যখন এভাবে পড়বা আম 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 আম, আরবি উপসর্গ, আরবি উপসর্গ, আরবি উপসর্গ, আম আম, খাস খাস খাস, লা লা লা, তখন পাশের বিল্ডিং এ বলবে যে এই ছেলে তো পাগল হয়ে গেছে, তখন দেখা যাচ্ছে ঝামেলা হবে। তো আমরা ছোট্ট করে একজনকার নাম, আমরা ছোট্ট একটা নাম একটা দেবো। মনে করো তোমার কোনো এক বন্ধুর নাম হচ্ছে খয়ের,
বন্ধুর নাম হচ্ছে খয়ের। সে স্কুল থেকে বেরোয় কি করতেছে, একটা আচ্ছা, মনে করো আমি কিন্তু এটা কিন্তু উপসর্গ না, উপসর্গ হচ্ছে এটা। আমরা যদি একটা মুখস্থ করি ভাবে, মনে করো তোমার এক বন্ধু, তার নাম মাত্র খয়ের, তার নাম খয়ের, আমরা দিয়েছি তার নাম খয়ের আর কি। তো খয়ের সে কি করতেছে, স্কুল থেকে বের হয়ে এসে রাস্তার মোড়ে দাঁড়িয়ে সে একটা পচা আম খাচ্ছে। তখন তুমি তাকে কিভাবে জিজ্ঞেস করবা, খয়ের গল্লা, দেখো খয়ের গল্লা বলবা, এই খয়ের গল্লা, খয়ের গল্লা, বাজে আম খাস, বাজে আম খাস, এই যে বাজে আম খাস, তাহলে মুখস্থ করো, তাহলে খয়ের গল্লা বাজে আম খাস, তাহলে একটা গরলা বাজে আম খাস, গরলা বাজে আম খাস, খয়ের গল্লা। খয়ের কিন্তু উপসর্গ না, এটা আমি একটা নাম দিয়েছি আর কি, হ্যাঁ এটা নাম দিয়েছি, দিয়ে বাকি এই পাঁচটা হচ্ছে উপসর্গ। তাহলে খয়ের গল্লা, খয়ের গল্লা বাজে আম খাস, তাহলে আমাদের মুখস্থ হয়ে গেছে। এটা কয়ে আলাদাভাবে বা একদম জীবন দিয়ে একদম একদম লা 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 বাজে 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 এগুলো এভাবে মুখস্থ করার কোনো দরকার নেই। আম 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 ও মা গো আম আম, না কোনো দরকার নেই। তাহলে দেখা যাচ্ছে যে ঝামেলা, মানে পাশের লোকজন বলবে তো পাগল হয়ে গেছে, তাহলে দরকার নেই। তাহলে আমাদের কিভাবে প্রশ্নটা আসে দু একটা দেখাই। আমাদেরকে দিলাম, এখানে দিলাম লাপাত্তা, লাপাত্তা, প্রশ্ন আসবে লাপাত্তা শব্দের লা কোন উপসর্গ? তাহলে আমরা এখনই পড়লাম আরবি উপসর্গ, এই যে লা, লা আছে, লাপাত্তা। বললো যে ছেলেটি বাড়িওয়ালার মেয়েকে নিয়ে লাপাত্তা, হয়তো এরকম করতেছে না, ইজি করতেছে। লাপাত্তা মানে তার কোনো খোঁজ খবর নাই আর কি, নিখোঁজ। লাপাত্তা, যে ছেলেটি বাড়িওয়ালার মেয়েকে নিয়ে লাপাত্তা, তাহলে লাপাত্তা শব্দের লা কোন উপসর্গ? তখন আমরা বলবো খয়ের গল্লা বাজে আম খাস, ও লা তো ওখানে আছে, তার মানে আরবি উপসর্গ। বলা হলো এরকম থাকবে আম জনতা, আম জনতা, আম জনতা শব্দের আমরা বলছি কিন্তু উপসর্গ সবসময় প্রথমে থাকবে। দেখো উপসর্গ কিন্তু প্রথমে আছে, আমরা আমরা বলে দিয়েছি যে নোট, কিন্তু এটা একটা নোট করে নাও, তোমরা এটা লিখে নাও, এটা নোট। উপসর্গ, উপসর্গ সর্বদা শব্দের পূর্বে বসে, শব্দের পূর্বে বসে। তার মানে উপসর্গ সর্বদা কোথায় বসে? শব্দের পূর্বে বসে। এখন তোমরা যারা আছো আর কি, তোমরা অনেক ভালো মানুষ আলহামদুলিল্লাহ, তোমাদের মধ্যে দুই চারজন আছে দুষ্ট দুষ্ট আর কি, যারা একটু প্রেম প্রেম করে ফেসবুকে আর কি। এখন মনে করো 6 মাস ধরে সে একটা মেয়ের সঙ্গে প্রেম করতেছে, দেখা সাক্ষাৎ নাই, যাই হোক তারা দীর্ঘদিন পরে তারা স্থির করলো যে আমরা একদিন দেখা করব। যখন ছেলেটা বললো যে তাহলে তুমি কোন ড্রেস পরে আসবা, সে বললো আমি একটা লাল 3 পিস পরে আসবো। তার মানে সে তো ক্লু দিয়েই দিছে যে আমি লাল 3 পিস পরে আসবো। তাহলে সে যখন পার্কে আসবে, আমি কি কালো 3 পিস খুঁজতে যাব? না, কখনো খুঁজতে যাব না। সে তো বলেই দিছে আমি লাল 3 পিস পরে আসবো, এই জন্য লালটাই খুঁজতে হবে। লাল অনেকগুলোর মধ্যে থেকে খুঁজে নিতে হবে, কিন্তু কালো খোঁজার আর আমার দরকার নেই। আমি তো উপসর্গের নোট বলেই দিয়েছি যে উপসর্গ সর্বদা শব্দের পূর্বে বসে, তাহলে আমি এটা শব্দের শেষে খুঁজতে যাব না। এই যে আমি লিখলাম লাপাত্তা, তাহলে উপসর্গ কোনটি? প্রথমেই লা। আমি লিখলাম আম জনতা, আম জনতা, তাহলে আম জনতা, আম জনতার উপসর্গ কোনটি? উপসর্গ হচ্ছে আম শব্দের পূর্বে। তাহলে এখন আম কোন উপসর্গ? এটা কি খাঁটি বাংলা নাকি তৎসম নাকি বিদেশি? প্রথম কথা হচ্ছে এটা বিদেশি, বিদেশির মধ্যে কোনটি? বিদেশির মধ্যে আরবি। এই বাস হয়ে গেল। তো এটা হয়ে গেল। তারপরে এখন আমরা আরবিটা শিখে ফেললাম। এরপরে আর একটা থাকবে হচ্ছে ইংরেজি, ইংরেজি উপসর্গ, ইংরেজি উপসর্গ। এখন হচ্ছে ইংরেজি, বিদেশির মধ্যে ইংরেজি। ইংরেজি উপসর্গ অবশ্য 4টি, একটা হচ্ছে ফুল, একটা হচ্ছে হাফ, ফুল হাফ হেড সাব, এটা মনে থাকবে আর কি সবার, এটা খুব ইজি। ফুল হাফ হেড সাব, ফুল হাফ হেড সাব, ফুল হাফ হেড সাব হয়ে গেল। যদি থাকে যে ফুল প্যান্ট, ফুল প্যান্ট শব্দের ফুল প্যান্ট শব্দের ফুল কোন উপসর্গ? ইংরেজি উপসর্গ। ফুল পাগল, যে বলে ফুল পাগল মানে পরিপূর্ণ পাগল আর কি, ফুল কোন উপসর্গ? এটা হচ্ছে আমাদের ইংরেজি উপসর্গ। যদি বলে যে হাফ পাগল বা হাফ প্যান্ট, যে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে ছেলেটি, তাহলে হাফ প্যান্ট কোন উপসর্গ? তাহলে হাফ প্যান্ট, প্যান্ট তো সব হাফ তো থাকবে প্রথমেই, তার মানে উপসর্গ। এটা হচ্ছে বিদেশি, বিদেশির মধ্যে কোনটি? ইংরেজি, এই হচ্ছে ইংরেজি। হেডমাস্টার, হেড পণ্ডিত, হেডমাস্টার হেড পণ্ডিত কোন উপসর্গ? ইংরেজি উপসর্গ। বিদেশি, বিদেশির মধ্যে কোনটি? ইংরেজি হয়ে গেল। সাব ইন্সপেক্টর, যেটাকে আমরা বলি এসআই, উপপরিদর্শক যেটাকে বলি আর কি, এরকম করে থাকবে। এটা হচ্ছে আমাদের মোটামুটি বিদেশি উপসর্গ
মধ্যে এটা ইংরেজি হয়ে গেল। এর মধ্যে আরেকটা থাকবে আমাদের, এটা তোমরা সঙ্গে সঙ্গে যারা আছো তারা লিখে নাও বা এটাকে নোট করে নাও। এরপরে আমাদের থাকবে হচ্ছে ফার্সি। ফার্সি উপসর্গ হচ্ছে 10টি। ফার্সি উপসর্গ 10টি। আমি যেভাবে লিখবো এভাবে তোমরা মুখস্থ করবে, আমি একদম মিলিয়ে মিলিয়ে লিখতেছি। একটা হচ্ছে কার দর কম, নিম ফি ব বর না বে বদ। দেখো 10টি, 1 2 3 4 5 6 7 8 9 10, এই হচ্ছে 10টা উপসর্গ। এটা হচ্ছে ফার্সি। মোস্ট একটা কনফিউশন বিষয়গুলো আমি দুর্গে, ফার্সি আর ফরাসি দেয়ার আর মেনি ডিফারেন্স। ফার্সি আর হচ্ছে ফরাসি। ফার্সি হচ্ছে পারস্য মানে ইরান, আর আমাদের একটা আছে ফরাসি। ফরাসি হলো ফ্রান্সের ভাষা। ফরাসি, এটা ফরাসি, এটা হলো ফার্সি। এই ফার্সি উপসর্গ হচ্ছে 10টি। তাহলে আমরা লিখলাম কার দর কম। তুমি এটা একটু কম্পেয়ার করবা, তুলনা করবা। এখানে আমি দুইটা জিনিসের তুলনা করে ছন্দটা মিলিয়ে দিয়েছি। একটা হচ্ছে এই বরের দাম কম না বদের দাম কম। এবার মনে করবো যে কার দর কম, নিমফি ববর এই বরের না বেবদ, না বেবদ। কার দর কম, কার দর কম, নিমফি ববর না বেবদ। ঠিক আছে, এরকম করে থাকবে। ঠিক আছে, এরকম করে থাকবে। এখন এটা হচ্ছে উপসর্গ। এখন এরকম দিয়ে দিলাম, তোমার নামে উড়িয়ে দিলাম বেনামে চিঠি। তোমার নামে উড়িয়ে দিলাম, উড়িয়ে দিলাম, তোমার নামে উড়িয়ে দিলাম বেনামে চিঠি। বেনামে চিঠি দেয় তো অনেকে, প্রিয় মানুষের নামে, প্রিয় ভালোবাসার মানুষের নামে, যাই হোক যে যেভাবে পারে প্রিয়জনের নামে অনেকেই বেনামে চিঠি লেখে আর কি, উড়িয়ে দেয় ঠিকানা না জানার কারণে। এখন এই দেখো, তোমার নামে, তোমার নামে উড়িয়ে দিলাম বেনামে চিঠি। বেনামি, বেনামি শব্দের বে কোন উপসর্গ? বেনামি শব্দের বে কোন উপসর্গ? আমি তো পড়ছি ওই যে কার দর কম, নিমফি বেবর না বেবদ, ও বে, তার মানে কথা নাই, ফার্সি। এটা হচ্ছে আমাদের মূলেয়া। ঠিক আছে, তারপর বদমাস। বদমাস শব্দের বদ কোন উপসর্গ? এই যে বদ আছে, এরকম বরবাদ, সে আমার সবকিছু বরবাদ করে দিল, বরবাদ। তাহলে বর কোন উপসর্গ? এই যে বর আমরা লিখছি এখানে, এই বর। এই হচ্ছে ফার্সি উপসর্গ। এটা হচ্ছে 10টি। মোটামুটি হয়ে গেল আমাদের বিদেশি উপসর্গের মধ্যে। আরেকটা আছে, একটা হিন্দি একটা উপসর্গ আছে, একটি মাত্র, হিন্দি অথবা উর্দু। একটা হিন্দি অথবা এটাকে উর্দু বলা হয়। এটা একটাই, যেহেতু সবার মনে থাকবে, এটার নাম হচ্ছে হর। এটা হচ্ছে হর। হ্যাঁ, হর রোজ, হার ডে, হর রে, এগুলো যেগুলো থাকে আর কি, হর। হর মানে প্রত্যেক। আচ্ছা, যাই হোক, মনে থাকবে। তাহলে এটা একটাই, এটা মনে থাকবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। হিন্দি বা উর্দু আমরা যেটা বলতে পারি, এটা হিন্দি হতে পারে, উর্দু হতে পারে, দুটাই আর কি, এটা কোনো সমস্যা নেই। তাহলে মোটামুটি আমরা উপসর্গ তাহলে কাকে বললাম, উপসর্গ। আর একটা প্রশ্ন আমাদের লাস্টে একটা প্রশ্ন আছে, একটা প্রশ্ন নিয়ে আমি আলোচনাটা করে দিচ্ছি, যে একটা প্রশ্ন, এটা আমি আলোচনা করে দিচ্ছি এখনই। সেটা হচ্ছে যে হিন্দি বা উর্দু হচ্ছে, তাহলে আমরা প্রথমে একটা রিভিউ দিলাম উপসর্গ কাকে বলে, উপসর্গ কত প্রকার, এটা একটা প্রশ্ন পড়লাম। তারপর উপসর্গের প্রকারভেদগুলো আলোচনা করলাম। খাঁটি বাংলা উপসর্গ 21টি আলোচনা করলাম। তারপর হচ্ছে তৎসম বা সংস্কৃত উপসর্গ 20টি আলোচনা করলাম। বিদেশি উপসর্গ ইংরেজি, তারপর আরবি, ফার্সি এবং হিন্দি বা উর্দু, এটাও আমি দেখাই দিলাম, এভাবে তোমরা পড়বা। আরেকটা হচ্ছে যে যারা এবার একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে আসো, তাদের জন্য একটা প্রশ্ন 100% আসবে, আসবেই, এটা শিওর আসবে ইনশাআল্লাহ। যদি একান্তই না আসে তাহলে এটা কিয়ামতের লক্ষণ আমি মনে করি। ঠিক আছে, সে প্রশ্নটা হচ্ছে উপসর্গের, এটা হচ্ছে উপসর্গের অর্থবাচকতা নেই। আমি একটু আলোচনা করে দিচ্ছি, এটা তুমি কিভাবে লিখবা আর কি। উপসর্গের অর্থবাচকতা নেই, কথা নেই, কিন্তু অর্থ দ্যোতকতা আছে। আলোচনা করো, অর্থ দ্যোতকতা আছে, আলোচনা করো। আচ্ছা, এই প্রশ্নটা তুমি কিভাবে লিখবে, এটা আসলে তো আলোচনা করো, আলোচনা করো। এটা একটা, এটা হচ্ছে তোমাদের, যেহেতু তোমাদের 5 মার্কের কোশ্চেন হয়, এটা 5 মার্ক, এই জন্য খুব বড় করে লেখার দরকার নেই। এখন এই উপসর্গ আমি যেগুলো আগে পড়ালাম এখান থেকেই আলোচনা। এই জিনিসটা একটু অনেকে বুঝতে পারে না আসলে এখানে কি চেয়েছে, এই প্রশ্নটা আসলে কি চেয়েছে, কি আছে, এটা অনেকেই বুঝতে পারে না, এই জন্য আসলে তাদের একটু সমস্যা আর কি। তাহলে আমি একটু ধরিয়ে দিচ্ছি, তুমি এক্সামটা, এই কোশ্চেনটা এক্সামে তুমি কিভাবে লিখবে আমি একটু ধরিয়ে দিচ্ছি। হ্যাঁ,
তাহলে প্রথম কথা হচ্ছে যে এখানে প্রথম হচ্ছে যে এই প্রশ্ন থাকবে যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দ্যোতকতা আছে, আলোচনা করো। এটা আসলে এভাবে থাকে, আসলে ইনভার্টেড কমা দিয়ে উদ্ধৃতি চিহ্ন দিয়ে এভাবে থাকে যে আলোচনা করো। প্রথম কথা হচ্ছে তুমি প্রশ্নটা লিখবা, এটা যদি 1 নম্বরে থাকে লিখবা যে 1 নং প্রশ্নের উত্তর, 1 নং প্রশ্নের উত্তর। আচ্ছা, এই 1 নং প্রশ্নের উত্তর এটা তুমি লিখে ফেলবা। লিখে প্রথমেই উপসর্গের সংজ্ঞাটা লিখবে। আমি যেটা প্রথমে লিখেছি সংজ্ঞাটা, আমি যে উপসর্গের সংজ্ঞাটা লিখেছি ওই সংজ্ঞাটা লিখে ফেলবা, সরাসরি সংজ্ঞাটা লিখে ফেলবা। তারপর দেখো তুমি এই কথাটা লিখবা। এখানে প্রথম কথা হচ্ছে এইটা একটু বোঝো, এখানে দুইটা জিনিস, দুইটা টার্ম আছে, এখানে দুইটা টার্ম আছে, এখানে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই। উপসর্গ নিজস্ব কোনো অর্থ নেই, উপসর্গের অর্থবাচকতা নেই মানে নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। তার মানে এই উপসর্গ অন্য কোনো শব্দের পূর্বে বসে অন্য একটা অর্থ তৈরি করতে পারে, মানে অর্থ পরিবর্তন করার ক্ষমতা আছে, তার মানে অর্থদ্যোতকতা আছে। অর্থাৎ উপরে আলোচনা থেকে আমরা এটাই বুঝলাম যে উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থাৎ উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু উপসর্গ অন্য কোনো শব্দের পূর্বে বসে অন্য একটি অর্থ তৈরি করে বা অর্থ পরিবর্তন করে। এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। হয়ে গেল, একদমই শেষ। তার মানে প্রশ্নের উত্তরটা তুমি কিভাবে লিখবা? প্রথমেই লিখবা হচ্ছে যে উপসর্গ কাকে বলে সংজ্ঞাটা লিখবা, তারপর একটু গ্যাপ রেখে নিচে লিখবা উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থাৎ উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। তার মানে উপসর্গ অন্য কোনো শব্দের পূর্বে বসে নতুন একটি অর্থ তৈরি করতে পারে, সুতরাং উপসর্গের অর্থদ্যোতকতা আছে। তারপরে হচ্ছে যে আমরা একটা এক্সাম্পল দিয়ে দেব, যেমন আমরা ওই যে ওগুলো এই মানে যে এক্সাম্পল গুলো আছে আমরা সেগুলো একটু দিয়ে দেবো। এখন মনে করো আমরা দিলাম, এখানে দেখলাম কাজ, আমরা এক্সাম্পল দিয়ে দেবো কাজ, তারপরে এখানে লিখলাম তারপর হচ্ছে মিল, এখানে আমরা কাজ, এখানে লিখলাম তিনটা আমি শব্দ লিখলাম, দেখো তিনটা মানে এক্সাম্পল, ওই প্রশ্নটা লিখে তারপর নিজে এক্সাম্পল। এখন এই প্রত্যেকটার সাথে যদি আমরা একটা অ উপসর্গ দেই, এটার সামনে অ দিলাম, এটারও সামনে অ দিলাম, এটারও সামনে অ দিলাম, দেখো অর্থ কিন্তু পরিবর্তন করতেছে। উপসর্গ কিভাবে অর্থ পরিবর্তন করতেছে দেখো, কাজ মানে কি, কাজ, এটা ভালো, যখন আমি দিয়ে দিচ্ছি তার মানে হচ্ছে অকাজ, তার মানে এটা হচ্ছে নেগেটিভ অর্থ পরিবর্তন, অকাজ, যার কোনো কাজ নেই আর কি, তাহলে অর্থটা চেঞ্জ করতেছে। আবার দিলাম মিল, এটা হয়ে গেল অমিল, এটা বিপরীত অর্থ প্রকাশ করতেছে। দেখো যখনই মিল, যখনই আমি উপসর্গ দিলাম অর্থটা চেঞ্জ করে দিচ্ছে, অমিল। যখন সুখ, সুখ সবার ভালো, এটা যখনই দিয়ে দিলাম তার হয়ে গেল অসুখ, তার মানে অর্থ পরিবর্তন করতেছে। তার মানে উপসর্গের অর্থদ্যোতকতা আছে। অর্থাৎ উপরে আলোচনা থেকে আমরা এটাই বুঝলাম, যেভাবে লিখবা এটা এক্সাম্পল দিয়ে নিজে লিখবে, অর্থাৎ উপরে আলোচনা থেকে আমরা এটাই বুঝলাম যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। শেষ। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আশাবাদী এই ক্লাসটা তোমাদের খুবই চমৎকার লেগেছে, ভালো লেগেছে। আর নতুন টপিকস নিয়ে নতুন একটা করে এরপরে আমাদের কারক এবং সমাসের উপরে খুব চমৎকার আলোচনা থাকবে। কারক এবং সমাসের ক্লাসের পরেই তোমাদের পৃথিবীতে যত কারক এবং সমাসের যত সমস্যা আছে ইনশাল্লাহ আর কোনো সমস্যাই থাকবে না। নেক্সট ক্লাসে আবারও দেখা হবে, সেই অবস্থায় ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।